আমাদের সবার একটা প্রত্যাশা ছিল। বিশেষ প্রত্যাশা, আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো থাকবে না, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, বাজারে যখন যাবো আমরা সবকিছু কম দামে কিনতে পারবো। আজকে কি সেই বাংলাদেশ হয়েছে? অত্যন্ত দুঃখজনক। আমরা দেখলাম যে গত 5 মাসে ইতিমধ্যে বিদ্যুতের দাম অনেক বাড়ানো হয়েছে, কিন্তু সারা বিশ্বে বিদ্যুতের দাম কমে গিয়েছে। চালের দাম সারা পৃথিবীতে 25% কমে গিয়েছে, কিন্তু আমাদের এখানে 60% বেড়ে গিয়েছে। তার মানে কি সব জায়গায় চালের দাম কমছে, বিদ্যুতের দাম কমছে, কিন্তু আমাদের এখানে দাম বেড়ে যাচ্ছে কেন? আমরা এই 3 দিন আগে দেখলাম অন্তর্বর্তী সরকার আমাদের পুরো জনগণের উপর একটা ভ্যাটের বোঝা চাপিয়েছে। আপনারা দেখেছেন? সেখানে কি করলো? প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা যদি সকালবেলা উঠে আমরা ব্রাশ আর পেস্ট দিয়ে যে দাম মারবো, সেই ব্রাশ পেস্টের দাম বেড়ে গেছে। নাস্তার টেবিলে আমরা যে খাবো, যে জ্বালানির মাধ্যমে হবে, সেই জ্বালানি অর্থাৎ গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা পাউরুটি খাই, আমরা ডিম খাই, আমরা ফল খাই, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে ভ্যাটের মাধ্যমে। অবিশ্বাস্য সত্যি, এটা নজিরবিহীন যে ঔষধের দাম বাড়ানো হচ্ছে ভ্যাট বাড়ানোর মাধ্যমে। আমরা যে চশমা পরি, চশমার দাম বাড়ানো হচ্ছে। একটা জনসম্পৃক্ত সরকার ওষুধের দাম বাড়াতে পারে? ওষুধের দাম বাড়াচ্ছে। আমাদের আজকে যারা যুবক তরুণ শুধু না, আমরা সবাই আমরা ইন্টারনেট ব্যবহার করি। এখানে অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ করেন, আউটসোর্সিং এর কাজ করেন। আমাদের সব ব্যবসা বাণিজ্য ইন্টারনেটের উপর নির্ভর করে। সেই ইন্টারনেটও ভ্যাটের মাধ্যমে দাম বাড়ানো হয়েছে। আমরা যে মোবাইলে আমাদের আপনজনের সাথে কথা বলবো, মোবাইলের ক্ষেত্রে ভ্যাটের মাধ্যমে দাম বাড়ানো হয়েছে। আপনারা কি সবকিছু দাম বাড়ানো সমর্থন করেন? তাহলে কেন বাড়ানো হচ্ছে? বাড়ানোর মাধ্যমে কি হচ্ছে? জনগণের উপর করের ভ্যাটের ট্যাক্সের চাপ পড়ছে। স্বাভাবিকভাবে গত 5 মাসে যেভাবে দাম অনেক বেড়েছে, সামনের দিনগুলোতে দাম আরো বেশি বাড়বে। আপনারা কি এটাকে সমর্থন করেন? আমরা কেউ সমর্থন করি না। এই কারণে একটা জনসম্পৃক্ত সরকার দরকার, যে সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে। আমরা কিন্তু জনসম্পৃক্ত দল, আমরা গণমানুষের প্রতিনিধিত্ব করি। আমরা যখন প্রত্যেকটা বিভাগে ছুটে যাই, থানায় থানায় যাই, জেলায় জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে যাই, পাড়ায় মহল্লে যাই, আমরা দেখি সাধারণ মানুষের কিভাবে নাবিশ্বাস উঠে যাচ্ছে। তার প্রত্যেকে চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, তার প্রত্যেকে চায় ফ্যাসিবাদের অপসারণের পরে এমন একটা বাংলাদেশে থাকতে যেখানে ওদের একটা অর্থনৈতিক ক্ষমতায়ন হবে, তারা স্বাবলম্বী হবে, পরিবার নিয়ে ঠিকমতো বাঁচতে পারবে। কিন্তু আজকে কি আমরা সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না বলে আমরা আজকে গত 16 বছরে ফ্যাসিবাদের যে দুঃশাসন হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার বিপরীতে সেই ধরনের কোনো শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত একটা উদ্যোগ দেখি নাই সে 28 লক্ষ কোটি টাকার ভিতরে 1 টাকা দেশে ফেরত আনা। কোন উদ্যোগ দেখেছি আমরা? কেউ উদ্যোগ দেখি নাই। আমরা দেখলাম গত 16 বছরে অনেক দেশ বিরোধী চুক্তি হয়েছে। 5 কোটি টাকার যে প্রজেক্ট, সেটা 50 কোটি টাকার প্রজেক্ট করানো হয়েছে। সেগুলো এখন পর্যন্ত নতুন ভাবে কোনো পুনর্তদন্ত করা হয় নাই। অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো নন পারফর্মিং, যেগুলো কোনো প্রোডাকশন হচ্ছে না, যেগুলোতে দেশের কোনো উপকার হচ্ছে না, এমন একটা প্রজেক্ট এখন পর্যন্ত বন্ধ করা হয় নাই। উন্নয়নের নামে আমরা কি দেখেছি? মেগা প্রজেক্ট, মেগা করাপশন। সেই করাপশনের পরে, সেই দুর্নীতির পরে সেগুলো দিয়ে একটা তদন্ত হবে, সেগুলোর উপর শ্বেতপত্র প্রণয়ন করা হবে। কি কি কন্ট্রাক্ট ছিল, কোথায় 50 টাকা জিনিস তারা 500 টাকা দিয়ে কিনেছে, সেটার কোনো তদন্ত করা হয় নাই। সেগুলো না করে কি করা হলো? জনগণের উপরে দ্রব্যমূল্যের একটা চাপ প্রয়োগ করা হলো। এই দ্রব্যমূল্যের চাপের কারণে স্বাভাবিকভাবে একটা অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। অনেক জায়গায় দেখা যাবে যে কলকারখানাগুলোতে যেসব শ্রমিক রয়েছে, তাদের বেঁচে থাকার জন্য মজুরি বাড়াতে হবে। অনেক কলকারখানা সেটা দিতে পারবে না, একের পরে কারখানা আমাদের বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের সিদ্ধান্ত অপরিণামদর্শী। এটা বাংলাদেশের অর্থনীতিকে একটা বিপদের দিকে হয়তো ঠেলে দেবে। এটা বোঝবার জন্যই প্রয়োজন এমন একটা সরকার, যে সরকার জনগণের যে সেন্টিমেন্ট, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে। এমন সরকার যারা ঢাকায় বসে রয়েছে, তারা তৃণমূলের আকাঙ্ক্ষা বোঝে না, তৃণমূলের হাহাকার বোঝে না। সাধারণ মানুষের কাতারে, জনগণের কাতারে এসে জনগণের যে দুঃখ সেটা উপলব্ধি করতে পারে না, তারা স্বাভাবিকভাবে বাংলাদেশকে হয়তো সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই কারণেই আমরা বলি যে জনগণের দল হিসাবে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করা রাজনৈতিক প্রতিনিধিত্বকারী শক্তি হিসেবে আমরা জনগণের কাছে ক্ষমতা ফিরে নিতে চাই। আমরা চাই জনগণের অর্থনৈতিক ক্ষমতায়ন হোক, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন হোক। দেশের 12 কোটি ভোটার ওনাদের পছন্দের রাজনৈতিক দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক,
যারা তাদের কষ্টের সমাধান দিতে পারবে, যারা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে, যাদের অধীনে সচিবালয়